দ্য প্রবলেম মানে কোনো একটা জায়গায় ধরো একটা সমস্যা হয়ে গেছে। দ্য প্রবলেম মানে সমস্যাটা, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট মানে কঠিন, টু ডিফিকাল্ট, দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ। মনে করো এটার বাংলা তোমার জানতে হবে। হ্যাঁ, এটার বাংলা হলো সমস্যাটা এত কঠিন, মানে মানে এত কঠিন, এত ডিফিকাল্ট মানে কঠিন। তাহলে এত কঠিন, এরপরে কি বললে ভালো হয়? টু সলভ, সমাধান করা, মানে অনেকটা হলো সম্ভব না, এরকম মিন করছে আসলে। কেমন? মানে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, এর বাংলা হচ্ছে সমস্যাটা এতই কঠিন যে সমাধান করা অনেকটাই অসম্ভব, মানে কঠিন, এরকম। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, সমস্যাটা এতই কঠিন যে সমাধান করা সম্ভব নয়। বাংলা কিন্তু প্রায় এরকমই। তো এখানে যে নিয়মটা ইউজ হয়, এই যে টু ডিফিকাল্ট, এতই কঠিন, এটা অনেকটা নেগেটিভ অর্থে ইউজ হয়। এতই কঠিন যে সমস্যার সমাধান করা সম্ভব না, এরকম একটা নাবাচক অর্থ নিয়ে আসে টু। আর হাবাচক আনতে চাইলে তো আমরা ভেরি দিতাম, তাই না? দ্য প্রবলেম ইজ ভেরি ডিফিকাল্ট। তো ভেরি দিলে পরে কিন্তু এই টুটা আবার দেওয়া যাবে না। তার মানে টুর সাথে এই টুর একটা সম্পর্ক আছে। তো এই জন্য আমরা এই স্ট্রাকচারটাকে বলে থাকি টু ডট 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 টু। এই ডট ডটের জায়গায় সাধারণত অ্যাডজেক্টিভ বসে, মেইনলি অ্যাডভার্বও বসে, বাট অ্যাডজেক্টিভ। দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ। আচ্ছা, তো এখন এইটা আমি আর কিভাবে লিখতে পারি? খুব সোজা, এটা আমি লিখতে পারি সো দিয়ে। যেমন আমি লিখতে পারি, সাদা করে নিই, আমি লিখতে পারি দ্য প্রবলেম ইজ, টুর পরিবর্তে সো, দ্য প্রবলেম ইজ সো ডিফিকাল্ট। খেয়াল করো, অটোমেটিক চলে আসবে দ্য প্রবলেম ইজ সো ডিফিকাল্ট। দ্য প্রবলেম ইজ সো ডিফিকাল্ট মানে প্রবলেমটা এতই কঠিন, একটা দ্যাট দিতে হবে, দ্যাট যে, এটার বাংলা হয়ে গেল যে, এরপর আর একটা বাক্য লিখতে হবে যে এটা সমস্যার সমাধান করা সম্ভব না। ইট ক্যান নট বি সলভড, তাহলে এখানে কি হলো আসলে দেখো, একটু যদি বোঝানোর জন্য চেষ্টা করি। এই যে সো এবং এই যে দ্যাট, ওটা যখন সাথে টুর সম্পর্ক ছিল, এখানে সোর সাথে দ্যাটের একটা সম্পর্ক আছে। মানে সো দ্যাট আমরা সংক্ষেপে বলে থাকি এই জন্য যে কোনো বাক্যে যদি মানে ওরা টু ডট ডট টু ইউজ করে, আমরা তখন সেটা নেগেটিভ করার জন্য সো ডট ডট দ্যাট ইউজ করব। আর যথারীতি তুমি তো জানোই যে কেউ যদি ধরো এই যে দ্যাট ইউজ করে যে অর্থে, তো দ্যাটের পরে তো আবার একটা বাক্য বসাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, মানে একটা ক্লোজ আমাকে লিখতে হবে, মানে বাক্য তৈরি করতে হবে। যেটা দেখো এখানে এই যে দ্যাটের পরে কিন্তু এটা একটা বাক্য, মানে একটা ক্লোজ তৈরি হয়েছে। সব জায়গায় তাই হয় যখন দ্যাটের বাংলা যে দাঁড়াবে। তো যখনই দ্যাটের বাংলা যে দাঁড়াবে তারপরে কিন্তু ইট ক্যান নট বি সলভ দাও, আর যেটাই দাও এরকম একটা বাক্য লিখতে হবে। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো খেয়াল করো, যে দ্য প্রবলেম ইজ টু ডিফিকাল্ট টু সলভ, এটার আমরা নেগেটিভ করব হচ্ছে এইভাবে, দ্য প্রবলেম ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট বি সলভ। এই যে এখানে নট বসে গেল, মানে বাক্যটা নেগেটিভ হলো, আর কিছুই না। এখন আমরা যেটা করব, আমরা আরও একটা বাক্য এরকম লিখতে চাই তোমাদের সুবিধার্থে। এটা হতে পারে শি ইজ টু উইক, আমরা এবার একটা শি দিয়ে লিখি।
মানে ব্যক্তি দিয়ে। শি ইজ টু মানে খুবই উইক। শি ইজ টু উইক, সে এতই দুর্বল। তার মানে এখানে একটা নেগেটিভ অর্থ চলে আসবে। টু লিফট উত্তোলন করা, টু লিফট, শি ইজ টু উইক টু লিফট দ্য ব্যাগ। দ্য ব্যাগ মানে ব্যাগটা উত্তোলন করার মতো না। এখানে দেখো যথারীতি কিন্তু নিয়ম ঠিক আছে, টু টু। তো এই যে টুর পরে কিন্তু এই জায়গাটাতে ভার্ব থাকে সাধারণত, হ্যাঁ, কাজ করা বোঝায় ভার্ব। টু লিফট এর আগেরটা তো তাই ছিল কিন্তু। তো শি ইজ টু উইক এখানে সাধারণত অ্যাডজেক্টিভ থাকে। শি ইজ টু উইক, সে খুবই দুর্বল, টু লিফট দ্য ব্যাগ, ব্যাগটা উত্তোলন করার জন্য, মানে তার পক্ষে হয়তো সম্ভব না। এই বাক্যটা কিন্তু হাঁ বাচক। এখন এটা আমরা ডিরেক্ট না বাচক করব, সূত্র তো জানাই আছে তোমাদের। সো ডট ডট দ্যাট, এই ডট ডটে তো অবশ্যই অ্যাডজেক্টিভই বসবে, কারণ এই টু সমান এই যে সো, আর টুর পরে যেহেতু ভার্ব বসে, আর দ্যাটের পরে তো ভার্ব বসে না, দ্যাটের পরে কিন্তু একটা সাবজেক্ট বসে, তারপরে কিন্তু ভার্ব বসে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো সাধারণত সাবজেক্ট ভার্ব যখন আমরা বসাই না, এখানে কিন্তু হয় ক্যান নট বা সাধারণত কুড নট আমরা ইউজ করি। তো ক্যান নট হচ্ছে বর্তমান সময় বোঝালে, আর কুড নট হচ্ছে অতীত, অতীত বোঝালে, তাই না? যেমন আমরা এই বাক্য কি করতে পারি, যে শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট লিভ দ্য ব্যাগ, আমরা লিখতে পারি শি ইজ সো উইক দ্যাট দিব যে, সে, দ্যাটের পর আবার লিখতে হবে সে, মানে শি ক্যান নট ওই যে ভার্বটা লিফট দ্য ব্যাগ। মোট কথা এই বাক্যটা এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। এখন তুমি যদি এইভাবে লেখো তাহলে হাঁ বাচক হবে, ওর মধ্যে না নেই, আর এভাবে লিখলে বাক্যটার মধ্যে না ঢুকে যাবে, এই যে এখানে নট ঢুকে গেছে। দুটোই ইচ্ছা, এখন তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে কিন্তু লেখাপড়া করার চেষ্টা করবে, শেখার চেষ্টা করবে। বাট সূত্র বললে টু ডট ডট টু সমান সো ডট ডট দ্যাট, এবং দ্যাটের পরে কিন্তু তোমাকে একটা বাক্য লিখতে হবে ক্যান নট কুড নট দিয়ে। ব্যাপারটা কিন্তু এই। তো আমার মনে হয় এই নিয়মটা তোমাদের কাছে অনেকটাই সোজা। এর আগের যে দুটো নিয়ম পড়াইছিলাম সেগুলোর সাথে মিল করে কিন্তু এগুলো তোমরা পড়বে। ঠিক এরকম আমরা আসলে অনেক বাক্যই লিখতে পারি। যেমন আমি আরও একটা বাক্য তোমাদের লিখি। ধরো বাক্যটা এরকম যে আমি আই রেয়ারলি, রেয়ারলি মানে খুবই দুর্লভ, মানে ব্যাপারটা খুবই কম। রেয়ার বলে না, রেয়ার জিনিসটা খুব রেয়ার, মানে পাওয়া যায় না। এই রেয়ার মানে কিন্তু দুর্লভ একটা জিনিস যেটা পাওয়া যায় না। রেয়ারলি যদি ব্যবহার করি তাহলে মিনিংটা হয়ে যাবে যেটা মনে করো ইউজ করা হয় না। রেয়ারলি ওয়াচ টিভি মনে করো, এর বাংলা হচ্ছে আমি টিভি দেখি না, মানে আমি খুব কম টিভি দেখি। আই রেয়ারলি ওয়াচ টিভি মানে আমি খুব কম টিভি দেখি, মানে বলা যেতে পারে দেখিই না, এরকম কিন্তু মানে খুবই কম দেখি। এটার অর্থ হলো খুবই কম। কেমন? এখন এই বাক্যটা তুমি কিন্তু লিখতে পারো যে আই ডু নট, আই ডু নট অফেন মানে প্রায়, এই অফেনের বাংলা হচ্ছে প্রায়। আই ডু নট অফেন ওয়াচ টিভি। বলো তো বাংলা কি হলো এটার? আই ডু নট অফেন ওয়াচ টিভি, আমি প্রায় টিভি দেখি না। তাহলে এই বাক্যটা হচ্ছে বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি খুবই কম দেখি, আর এটার বাংলা হচ্ছে আমি ঘন ঘন টিভি দেখি না। দুটোর মানে একই কিনা চিন্তা করে দেখো, মানে কিন্তু একই। তাহলে আমরা একটা ক্লু পাইলাম, রেয়ারলি সমান আমরা এখানে অফেন ইউজ করব, এবং ডু নট তো ইউজ করবই, কারণ বাক্যটা, এই বাক্যটা কিন্তু নেগেটিভ। কেমন? আর এই বাক্যটা হলো অ্যাফার্মেটিভ, এটা হাঁ বাচক, এটা না বাচক। হুম, এইভাবে তোমাকে কিন্তু জিনিসগুলো শিখতে হবে।
যে কোনটাতে কি থাকলে কি ইউজ হয়। ঠিক একইভাবে আমরা কিন্তু মানে একই জিনিসটাই এভাবেও লিখতে পারি। দেখো মানে একই রকম বাক্যই। হি হার্ডলি স্পিক্স ইন ক্লাস। ধরো এরকম যে হি হার্ডলি, এই হার্ডলি শব্দটাও কিন্তু নেগেটিভ, হ্যাঁ, খুবই কম বোঝায়। এই হার্ডলি মানেও কিন্তু কম বোঝায়, কম অর্থে আর কি। শি বা হি হার্ডলি স্পিক্স মানে কথা বলে। অনেক স্টুডেন্ট আছে না ক্লাসে তেমন কথা বলে না, ইন ক্লাস। এর বাংলা হলো হি হার্ডলি স্পিক্স ইন ক্লাস, সে খুবই ক্লাসে কম কথা বলে। হ্যাঁ, এটা তো এটা সমান আমরা লিখতে পারি যে হি ডাজ নট স্পিক। ডাজ নট দিলে কিন্তু স্পিক দিতে হবে, ইন ক্লাস অফেন। অফেনটা আগেও দিতে পারতাম আমি। সে প্রায়ই ক্লাসে কথা বলে না, ওই আগেরটার মতোই কিন্তু, খেয়াল করো। ওই যে হার্ডলি, এটার জায়গায় আমি অফেন ইউজ করছি, ওখানেও কিন্তু অফেন ইউজ করা হয়েছিল। আর ডাজ নট তো তোমাকে দিতেই হবে, নাহলে অর্থটা মিলবে না। তো এই ধরনের যেগুলো একসাথে আমরা লিখতে পারি, যেমন ধরো এই নিয়মটা প্রযোজ্য হলো যদি কোনো বাক্যের মধ্যে এই যে হার্ডলি থাকে, একই ঘটনা ঘটবে। তারপরে রেয়ারলি, যেটা আমি দেখালাম, রেয়ারলি একই ঘটনা ঘটবে। তারপরে হচ্ছে সেলডম, কদাচিৎ একই রকম ঘটনা দাঁড়াবে। প্লাস স্কেয়ার্সলি নামে একটা ওয়ার্ড আছে, SCARCE, স্কেয়ার্সলি। স্কেয়ার্সলি বানানগুলো কিন্তু ভালো করে শিখবে। তাহলে হার্ডলি, রেয়ারলি, সেলডম, স্কেয়ার্সলি, এগুলি আর কি। বেয়ারলি নামেও আছে। তো এই কয়টাই মূলত বেশি ব্যবহার হয়, হার্ডলি, রেয়ারলি, সেলডম, স্কেয়ার্সলি। এগুলো কিন্তু সবই নেগেটিভ অর্থে ইউজ হয়, নেগেটিভের মতো আসলে। সো এই বাক্যগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শিখব, কারণ এগুলি থাকলে বাক্যটা নার মতোই অর্থ নিয়ে আসে। ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? চলো আমরা আরও কিছু এরকমের পরিচিত বাক্য দেখি। আমার তো মনে হয় তোমাদের ভালোই লাগতেছে। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, পরীক্ষার পড়া কিন্তু এগুলি, ডিরেক্ট পরীক্ষার পড়া। এরকম একটা বাক্য যদি আমরা লিখি, যেমন আমরা জানি যে তুমি যদি পড়াশোনা না করো তুমি ফেল করবে, এরকম ইংলিশে লিখলে কী হবে? ইফ ইউ ডু নট স্টাডি। ধরো যদি আমরা বলি ইফ ইউ ডু নট স্টাডি, যদি তুমি স্টাডি না করো, ইফ ইউ ডু নট স্টাডি, যদি তুমি স্টাডি না করো, কী হবে? ইউ উইল ফেল, তুমি ফেল করবে। খেয়াল করো বাক্যটা, ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। একজন বলতেই পারে এটা, ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল, ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল ফেল। তুমি যদি স্টাডি না করো তুমি ফেল করবে। এখন এই বাক্যটা আমরা চাইলে এইভাবে লিখতে পারি কি না দেখো, জাস্ট আমি লিখি এইভাবে। ধরো আনলেস, UNLESS, আনলেস একটা শব্দ আছে, হ্যাঁ, আনলেস ইউ স্টাডি। খেয়াল করো, মানে ইফ ইউ ডু নট স্টাডির পরিবর্তে আনলেস ইউ স্টাডি, যদি না তুমি পড়ো। এটার বাংলা কিন্তু এরকম, আনলেস ইউ স্টাডি, আনলেস যদি না, যদি তুমি না পড়ো, এরকম আর কি। ইফ ইউ ডু নট স্টাডি, যার বাংলা হচ্ছে তুমি যদি পড়াশোনা না করো, আর আনলেস ইউ স্টাডি এর বাংলা হচ্ছে তুমি যদি না পড়ো। কথা কিন্তু একই, বাট আমাকে শিখতে হবে, জানতে হবে। তাহলে আনলেস ইউ স্টাডি, এরপরে কি লিখবো আমরা? একই কথাই লিখবো, ইউ উইল ফেল। দারুণ না? তো এটা যদি কারো জানা না থাকে, মনে করো এটা তার সমস্যা যে সে এটা শিখেনি, এটা সমান যে এটা লেখা যায় এটা তাকে শিখতে হবে। ইফ ইউ ডু নট স্টাডি সমান আনলেস ইউ স্টাডি, এভাবে লিখতে হবে। তুমি যদি না পড়ো তুমি ব্যর্থ হবে, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। কথা কিন্তু একই। বাংলা করলে কী হবে? তুমি যদি পড়াশোনা না করো তুমি ফেল করবে, আর যদি তুমি না পড়ো, যদি তুমি না পড়ো, কথা কিন্তু একই। ঠিক
আমি আর একটা উদাহরণ দিই এটার, তাহলে হয়তো ভালো লাগবে। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, খেয়াল করো, তুমি একজনকে বলতেছো ইফ ইউ ডু নট, মানে ডোন্ট ওয়ার্ক হার্ড, এর বাংলা কি? যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। এখানে হবে ইউ উইল নট সাকসিড, তুমি সফল হবে না। তাহলে আমরা এইটার সমান একটা তো জিনিস আমরা জানি, সেটা হচ্ছে, তুমি বলো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তাহলে আমরা লিখতে পারি আনলেস ইউ ওয়ার্ক হার্ড। এটা আমাদের শিখে নিতে হবে যে এইটার সমান এটা হয়, এটার সমান এটা হয়। এই হলো আরেকটা আমরা দেখলাম। তাহলে আমরা শর্টকাট লিখতে পারি, ইফ, এটা লিখতে পারি সূত্রটা, ইফ কি নট, মানে ইফ নট সমান সমান, ওই যে ইফ ইউ ডু নট মানে ইফ নট, আমি সংক্ষেপে লিখলাম, ইফ ইউ ডু নট মানে ইফ নট সমান আমরা লিখতে পারি আনলেস। আনলেস আমরা যদি মার্ক করে দিই, এই যে আনলেসটা আমরা লিখতেছি এই ইফের সাথে নট, মানে ইফ এবং নট এই দুটা মিলে কিন্তু আনলেস আমরা লিখতেছি। এই জন্য আমি সংক্ষেপে লিখলাম ইফ নট সমান আনলেস। এটা একটু তোমার এক্সট্রাভাবে নোট নিবে এবং উদাহরণের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে, এটা কিন্তু জরুরি। তো আমার মনে হয় যে তোমরা এটা বুঝে গেছো, নাকি বোঝো নাই বলো? তো না বুঝলে তো এক্সট্রা ক্লাসে তো আমাদের বোঝার সুযোগ আছে, তাই না? এবার আমরা আরও একটা উদাহরণ দেখব, দেখি এই ধরনের বাক্য কত রকম আছে আমরা একটু দেখতে চাই। ধরো একটা বাক্য যদি এই রকমের হয়, কেউ একজন তোমাদের একজন বন্ধু, সে একটা প্রবলেম সহজে করে ফেললো, মানে আমরা বলতে পারি যে হি সলভড দ্য প্রবলেম। বাংলা কি? সে সমস্যার সমাধান করলো সহজেই, উইথ ইজ, EASE, ইজ মানে সহজে। হি সলভ দ্য প্রবলেম উইথ ইজ, হি সলভ দ্য প্রবলেম উইথ ইজ মানে ইজি, হি সলভ দ্য প্রবলেম উইথ ইজ, সে খুব সহজেই সমস্যাটা সমাধান করলো, হি সলভ দ্য প্রবলেম উইথ ইজ। ওকে, তো এটাকে আমরা বলতে পারি সেম জিনিসটাই, আমরা চাইলে কিন্তু বলতে পারি যে হি সলভ দ্য প্রবলেম উইদাউট ডিফিকাল্টি, মানে আমরা বলতে পারি হি সলভড দ্য প্রবলেম, একই কথাই, সে প্রবলেমটা সলভ করলো উইদাউট, কথাটা খালি যুক্ত করলে দিয়ে হবে, দেখো উইদাউট মানে ব্যতীত, উইদাউট ডিফিকাল্টি, বানান খেয়াল করবা, ডিফিকাল্টি, তো মানে জটিলতা ছাড়া। তো দুটোর বাংলা একই কিনা? একই কিন্তু। তো আমরা শর্টকাট বলতে পারি যে এই যে উইদাউট আমরা লিখলাম, উইদাউট এইটা সমান সমান আমরা উইথ ইউজ করতে পারি। কিভাবে? এই দেখো, উইথ ইজ, এটা হলো উইদাউট, তাহলে উইদাউট সমান উইথ বা উইথ সমান উইদাউট। তুমি সূত্রের মতো করে বাক্য অবশ্যই শিখে রাখতে হবে, রেখে তুমি এটা আয়ত্তে আনতে পারো। তো তার মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এটা কিন্তু অলরেডি বুঝে গেছো যে হ্যাঁ বাচক না বাচক যে বিষয়টা, এটা অর্থ দিয়ে আমাদের বিবেচনা করে শিখতে হয়। আমরা এরকমভাবে অনেক বাক্যই আমরা লিখতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা আরও একটা ক্লাস করবো এটার উপরে।